আজ জিরো আওয়ারে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনায় থাকবো, অর্থাৎ যা নিয়ে আলোচনা পর্যালোচনা এবং কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। কারণ একদিকে আমরা দেখেছি রীতিমতো আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করেই রুশ সফর সেরেছেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, দীর্ঘ 41 বছর পর ইন্দিরা গান্ধীর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি অস্ট্রিয়া সফরও সেরেছেন। সেক্ষেত্রে রুশ এবং অস্ট্রিয়া দুই সফরেই যুদ্ধ নয়, শান্তির বার্তা দিয়েছেন। যুদ্ধে যে কোনো রকম কোনো সমস্যার সমাধান হয় না, শান্তি প্রতিস্থাপন করাই ভারতের যে মূল লক্ষ্য, মাসুমা নরেন্দ্র মোদী কিন্তু এক প্রকার তাতেই শিলমোহর দিয়েছেন একেবারে। এবং ভারত সব সময় সর্বদা বলা যায় নিরপেক্ষ অবস্থানে অনড় থেকেছে। প্রথমে আমরা দেখলাম রুশ সফর, তারপর মধ্য ইউরোপের অস্ট্রিয়ার সফর। 8 থেকে 10 জুলাই মধ্যে প্রধানমন্ত্রীর এই ঠাসা কর্মসূচি এবং যে কর্মসূচিতে একাধিক বিষয় উঠে এসেছে, দ্বিপাক্ষিকভাবে বোঝাপড়ার বিষয় উঠে এসেছে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে অন্য দুই দেশের সম্পর্ক এবং সেই সম্পর্কের ক্ষেত্রে প্রায়োরিটি লিস্টে কোন কোন বিষয় থাকবে, শান্তি স্থাপনের বিষয়টা তার মধ্যে কার্যত ফুটে উঠেছে। কার্যত শান্তির দূত হিসেবেই ইউরোপের এই দুই দেশ সফর করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই কিন্তু বলছেন বিশেষজ্ঞরা। नेहमर और ऑस्ट्रेलिया के लोगों को अनेक अनेक शुभकामनाएं देता हूं। कुछ देर बाद हम दोनों देशों के सीईओ से मिलेंगे। मुझे ऑस्ट्रिया के माननीय राष्ट्रपति जी से भी मिलने का सौभाग्य मिलेगा। एक बार फिर मैं चांसलर नेहमर के प्रति उनकी मित्रता के लिए आभार प्रकट करता हूं। मैंने पहले भी कहा है कि यह युद्ध का समय नहीं है। যুদ্ধ হোক কিংবা সন্ত্রাসবাদী হামলা, সাধারণ মানুষের প্রাণহানি বেদনাদায়ক, মানবতা বিরোধী। বিশেষ করে নিরীহ শিশুর প্রাণহানি হৃদয় বিদারক। রুশ সফরে ক্রেমলিন বৈঠকে প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশ্যে এই মন্তব্যে স্পষ্ট বার্তা পাঠান প্রধানমন্ত্রী মোদী। পূর্ব ইউরোপে চলা রুশ ইউক্রেন যুদ্ধ থামাতেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পরোক্ষে বার্তা ভারতের প্রধানমন্ত্রীর। তার এই সফরে ভারত শান্তির পক্ষে কার্যত অবস্থান স্পষ্ট করেছে প্রধানমন্ত্রী মোদী। রুশ প্রেসিডেন্টের কাছে নিজেকে শান্তির দূত হিসেবেও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে নরেন্দ্র মোদী যে সময় রুশ সফর করলেন, সে সময় কার্যত একঘরে রাশিয়া। তাই রাশিয়ার স্বাভাবিক মিত্র ভারত বকলমে পুতিনের বন্ধু মোদী শান্তির বার্তা রাখেন কিনা সেদিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। আর বিশ্বকে হতাশ করেননি ভারতের প্রধানমন্ত্রী। যুদ্ধ সংঘাত থামিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভারতের লক্ষ্য ঠারে ঠারে বিশ্বসহ রুশ প্রেসিডেন্টকে বুঝিয়ে দেন নরেন্দ্র মোদী। তার এই অবস্থান পোল্যান্ডে গিয়েও নড়চড় হয়নি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতেও প্রধানমন্ত্রীর মন্তব্য, শান্তির পক্ষে ভারত। समस्याओं का समाधान रणभूमि में नहीं हो सकता, कहीं भी हो। मासूम लोगों की जान की हानि स्वीकार्य नहीं है। মোদী যখন ভিয়েনায় দাঁড়িয়ে শান্তির সওয়াল করছেন, তখন তার মুখে 19 শতকের ভিয়েনা কংগ্রেস প্রসঙ্গ। এই ভিয়েনা কংগ্রেসে গৃহীত সংকল্প বদলে দিয়েছিল যুদ্ধদীর্ণ একটা মহাদেশের রাজনৈতিক ও ভৌগোলিক চিত্রকে। শান্তি ও স্থিতিশীলতা ফিরেছিল ইউরোপে। আর সেই ভিয়েনাতে মোদীর প্রস্তাবের সমর্থনেই সুর চড়ান অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহমার। তিনিও বলেন, শান্তি স্থাপনে বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের ভূমিকা গ্রহণযোগ্য। গ্লোবাল সাউথে প্রভাবশালী দেশ ভারত। প্রধানমন্ত্রী মোদীর রুশ সফরের পর্যালোচনার অপেক্ষা করেছি আমরা। Before his visit to Austria, Prime Minister Modi paid a visit to the Russian president. Therefore, it was particularly important for me to hear about the Prime Minister's personal assessment regarding the intentions of Russia in respect of the peace progress. Our shared objective is to achieve a comprehensive, just and permanent peace in line with the UN. India is an important and influential and creditworthy country. India is the biggest democracy in the world, and therefore India's role, especially for Austria, is more than important when it comes to the peace process and future peace summits. তবে শান্তি চান কি ভ্লাদিমির পুতিন?
এই প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। কারণ বন্ধু মোদি নিরীহ শিশু হত্যা বেদনাদায়ক বললেও ডোন্ট কেয়ার প্রেসিডেন্ট পুতিন, বলছে ওয়াকিবহাল মহল। সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রধানমন্ত্রী মোদি রাশিয়া ছাড়তেই ইউক্রেনের কিয়েভের এক পেডিয়াট্রিক হাসপাতালে ক্ষেপণাস্ত্র হানা রাশিয়ার। এই হামলার জন্য মস্কোকে কাঠগড়ায় তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শিশু চিকিৎসার জন্য স্পেশালিটি এই হাসপাতাল কার্যত ধ্বংসস্তূপ। স্থানীয়রাই হাত লাগান উদ্ধার কাজে। প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খতিয়ান এখনো তুলে ধরতে পারেনি স্থানীয় প্রশাসন। ক্যালকাটা নিউজ। একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিনের বৈঠক। আর এই বৈঠককে তিথি কার্যত নিশানা করেছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। আমেরিকার চোখ রাঙানি আমরা দেখেছি, বরাবর তারা একটা নিশানা করেছে রাশিয়াকে, ভারতকে। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়, এই বৈঠকের আগে আমেরিকার তরফ থেকে কিন্তু রাশিয়ার কাছে একটা স্পষ্ট বার্তা গিয়েছিল। কি বার্তা? এর আগেও একাধিক দেশের সঙ্গে রাশিয়ার বৈঠক হচ্ছে, সেক্ষেত্রেও যে বার্তা ছিল, এক্ষেত্রে অর্থাৎ ভারতের সঙ্গে রাশিয়ার বৈঠকের ক্ষেত্রে এই বার্তাই থাকবে যুদ্ধের অবসান। এবং যুদ্ধের অবসান করতে গিয়ে কোথাও রাষ্ট্রসংঘের সনদে সম্মান দেওয়ার একটা বিষয়কে তুলে ধরেছিল আমেরিকা। আর এই গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব জিরো আওয়ারে। আমাদের সঙ্গে লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে থেকে। একদমই তাই। উৎপল বাবুর কাছে একদম প্রথম যে প্রশ্নটা আমরা রাখতে চাইবো, কারণ একদম শুরুই করব এর আগে যে কোনো সমস্যায় যখনই কোনো না কোনো দেশের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে, তখনই ভারতের একটি নিরপেক্ষ ভূমিকা আমরা দেখেছি। ইসরায়েল হামাসের যুদ্ধেও ভারতের যেমন নিরপেক্ষ ভূমিকা দেখা গিয়েছে, তেমন এক্ষেত্রে দাঁড়িয়ে ইউক্রেন রাশিয়া অর্থাৎ একদিকে পুতিন হোক বা অন্যদিকে জেলেনস্কি, দুজনের সাথেই আলাদা আলাদা করে ফোনে কথোপকথন হয়েছে নরেন্দ্র মোদীর। তিনি দুই দেশকেই শান্তি প্রতিস্থাপন করার উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। রাশিয়া থেকেও সেই বার্তা দিয়েছেন, অস্ট্রিয়ার ভিয়েনা থেকেও সেই বার্তা দিয়েছেন। এই প্রধানমন্ত্রীর এই বার্তা, ভারতের এই প্রধান লক্ষ্য কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, প্রথমে কথা বলি, এইসব ভিজিট, এইসব দ্বিপাক্ষিক আলোচনা, এগুলোর কোঅর্ডিনেশন করে কিন্তু ফরেন মিনিস্ট্রি। এখন ব্যাপারটা হচ্ছে ঠিক এই 8, 9, 10 তারপরে 11 পর্যন্ত 32টা দেশের নেটো কনফারেন্স হচ্ছে ওয়াশিংটনে। নেটো কনফারেন্সে শুধু এই 32টা নেটো কান্ট্রিজ থাকে না, তার মধ্যে পার্মানেন্ট অবজারভার সাউথ কোরিয়ার মতন দেশ, তারপরে এখন ইউক্রেন লড়াই লড়ছে রাশিয়ার বিরুদ্ধে, তারাও থাকেন। আর ঠিক সেই সময়ই এটা আমাদের রাশিয়া আমাদের কালকের বন্ধু নয় বা পরশুর বন্ধু নয়, যেটাকে ইংলিশে বলে অল ওয়েদার ফ্রেন্ড, মানে সুখে দুঃখে ওরা আমাদের সঙ্গে সব সময় আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 20 বছরের চুক্তি ওনার সঙ্গে যেটা হয়েছিল 71 লড়াইয়ের আগে ইন্দিরা গান্ধীর সঙ্গে ব্রেজনেভে। সেই দমে থেকে যখনই আমরা বেকায়দায় পড়েছি, আমরাও কখনো কখনো একঘরে হয়ে পড়েছি, সেই নিক্সনের 7 ফিটের আওয়াজ শুনেছি, সেগুলোকে ভেটো দিতে হবে লড়াইয়ের আগে। আমরা যতক্ষণ না ঢাকায় পৌঁছেছি, সেই 13-14 দিনের লড়াই, সব সময় রাশিয়া আমাদের সঙ্গে থেকেছে। কাজেই রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক অন্য। আমি যে কথাটা বলছিলাম, যারা এইসবগুলো সেটিং করে, মানে আমি ফরেন মিনিস্ট্রি বলছি, তারা একটু যদি অফসেট করতো জিনিসটা, তাহলে বোধহয় ঠিক হতো। আবার একটা দেখুন, যখন আপনি বলছিলেন কিভ, ইউক্রেনের ক্যাপিটাল, যেখানে পেডিয়াট্রিক হসপিটালটা বোম্বিং করা হয়েছে, সেখানেও একটা বার্তা রাশিয়ার দেওয়ার কথা যে তোরা 32টা দেশ মিলে হোয়াট ইজ কুকিং দেয়ার, মানে 32 জন মিলে কি তোমরা ধান্দা করছো যে একদম সবাই মিলে সাহায্য করবে ইউক্রেনকে আর আমাদের মুড়িয়ে দেবে। আমরা তারও একটা বার্তা তখনকে দিতে পারো, কেননা ডিপ্লোমেসি, ফরেন ডিপ্লোমেসি, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি ইজ নেভার ওয়ান ডাইরেকশনাল, ইটস এ ইউনিডাইরেকশনাল। কাজে এখানে মোদির সঙ্গে শান্তি বার্তা হবে, মোদির সঙ্গে সবকিছু সাইমালটেনিয়াস হবে। মোদিকে মানে স্পেশাল এটা দিচ্ছে, কারণ আপনারাই বললেন যে রাশিয়া যেমন একঘরে হয়ে গেছে, মোদি তখন গেছেন, আর মোদিকে শুধু ক্রেমলিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ক্রেমলিনের মধ্যে বা সেন্ট পিটার্সবার্গে, সেখানে যেখানে সাধারণত যায়, সেখানে না, ওদের ফার্ম হাউসে যেখানে, সেখানেও নিয়ে গিয়ে সেপারেট বৈঠক হয়েছে। দুজন ইন্টারপ্রেটার ছিল, আর
কেউ ছিল না, there is no others, মানে হার্ট টু হার্ট টক যেখানে বলছিল। আর আমাদের নরেন্দ্র মোদী প্রত্যেক জায়গায় বলে গেছেন যে যুদ্ধক্ষেত্র কোনো সমস্যা সমাধানের জায়গা নয়। তিনি আবার অস্ট্রিয়াতেও বলেছেন যে ভারত বুদ্ধকে বিশ্বাস করে, যুদ্ধকে করে না। These are certain golden statements from our Prime Minister. তবে উৎপল বাবু এখান থেকে একটা বিষয় না বললেই নয়, আপনি বললেন যে ভারত বুদ্ধকে বিশ্বাস করে, যুদ্ধকে নয়। কোথাও গিয়ে কি পুতিন ভারতের এই বুদ্ধকে ডোন্ট কেয়ার বা থোরাই কেয়ারের একটা বিষয় তুলে ধরলো নাকি? যেখানে আমরা দেখলাম যে বৈঠকে সমঝোতার বার্তা দিলেন মোদী, একটা সমাধানের কথা তিনি বললেন, অবসানের কথা বললেন, এবং সেই বৈঠক শেষ হতে না হতেই ইউক্রেনের একটি শিশু হাসপাতালে আবারও রাশিয়ার হামলা। ডোন্ট কেয়ার ঠিক নয়, সেই জন্য বলছি না কোনো ব্যাপার ইউনিডাইরেকশনাল নয়। মানে ভারতের সঙ্গে বৈঠক করছে বলে যুদ্ধক্ষেত্রে যে বার্তা দিতে হবে, যে ওয়াশিংটনে যে মিটিং হচ্ছে সেই 32টা দেশের বিরুদ্ধে, সেটাও বার্তাটাও দিতে হবে, এদিকে এও চলবে। খুব একটা কমপ্লেক্স ব্যাপার, এটা সিম্পলিসিটি নয় যে একজন বিগেস্ট ডিপ্লোমেসি, তারপরে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, ক্রেডিবিলিটি ইজ অ্যাট ইটস হাইয়েস্ট বিকজ 3 বার পরপর জিতে এসছেন, যেখানে ভোট হচ্ছে আর সব ইনকামবেন্ট লোকেরা হেরে যাচ্ছে। যেমন আপনি দেখলেন ইউকেতে সুনাক হেরে গেল, যেরকম আপনার ফ্রান্সে হতে চলেছে, বোধহয় আমেরিকাতেও হবে। এখন সেখানে আমাদের ক্রেডিবিলিটি অনেক বেশি, দো রিডিউসড ম্যান্ডেট, তাহলেও 3.0-তে একটা ইনকামবেন্ট মিনিস্ট্রি এসছে, সেই জন্যই ক্রেডিবিলিটিটা বেশি। এই জিনিসটা হচ্ছে বলে ওই জিনিসটা যে একদম হবে না তা নয়। গ্র্যাজুয়েটেড রেসপন্স বলেও একটা কথা আছে ডিপ্লোমেসিতে। গ্র্যাজুয়েটেড রেসপন্স মানে এর জন্যে হয়তো কোনো না কোনোতে হবে। লড়াই তো কাল থেকে হচ্ছে না, পরশু থেকে হচ্ছে না, ফেব্রুয়ারি 2022, 3য় বছর লড়াই চলছে এটা ইউক্রেনের ব্যাপার। আর শুধু তো এরকম নয় যে রাশিয়ার দিক থেকে এসব চলছে, লড়াইটা কেন আরম্ভ হয়েছিল বলুন? একেবারে উৎপল বাবু, এখান থেকে অর্থাৎ এই ইউক্রেন রাশিয়ার এই দীর্ঘযাবৎ কাল ধরে চলা এই লড়াই, তার যে একটা শেষ করবার প্রয়োজনীয়তা রয়েছে, সেটা কিন্তু যেমন ইউক্রেনকে তেমন রাশিয়াকেও বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। অর্থাৎ ভারতের পক্ষ থেকে এটা ভীষণ স্পষ্ট করে বলা হয়েছে। আমি উৎপল বাবুকে সঙ্গে থাকবার জন্য অনুরোধ করব। আর একটা বিষয় এর পরবর্তীতে আলোচনা, সেই প্রশ্নটাও আমি উৎপল বাবুর কাছে রাখবার চেষ্টা করব, কারণ চীনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক, এটাতে কোনো প্রশ্ন নেই মাসুমা, কিন্তু এখান থেকে দাঁড়িয়ে বিশেষ করে গালওয়ান কাণ্ড থেকে শুরু করে একের পর এক কাণ্ড, চীনার আগ্রাসী নীতি, সমস্ত কিছুতে ভারত আর চীনের সম্পর্ক যে খুব একটা ভালো সেটাও বলা চলে না। অন্যদিকে আমেরিকার চোখ রাঙানি। তাই শুধুমাত্র রাশিয়াকে শান্তির বার্তা দেওয়া, নাকি রাশিয়াতে দাঁড়িয়ে চীন এবং আমেরিকাকেও সমান বার্তা দিলেন নরেন্দ্র মোদী, এই প্রশ্ন নিয়ে আমরা আলোচনায় আসবার চেষ্টা করব। এবং মাসুমা, যে বিষয় নিয়ে আমরা আবারও আলোচনায় যাওয়ার চেষ্টা করব, উৎপলবাবু আমাদের সঙ্গে রয়েছে, আমি উৎপলবাবুর কাছেই আসবার চেষ্টা করব, কারণ উৎপলবাবু অনেকগুলো দিক সামনে আসছে। কারণ আমরা দেখেছি যে সাংহাই কোঅপারেশনের যে বৈঠক, সেই বৈঠকে এক প্রকার নরেন্দ্র মোদী তিনি নিজে সশরীরে উপস্থিত হননি, এস জয়শঙ্কর সেখানে গিয়েছিলেন। অর্থাৎ চীনকে এড়িয়ে যাচ্ছে কি মোদী, এই প্রশ্নটা অনেকাংশেই আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞরা সামনে এনেছিলেন। যেমনটা বলছিলাম যে চীন এবং আমেরিকাকেও কি এক প্রকার বার্তা দেওয়া এই রাশিয়ার মঞ্চে দাঁড়িয়ে, বা রাশিয়া থেকে শুধুমাত্র শান্তির বার্তা নয়, চীন নয়, ভারত ও রাশিয়ার অপর একটি বন্ধু রয়েছে, বা আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে ভারত পদক্ষেপ নিতে পারে? এত কিছু হবার পরেও গতকালও আমেরিকা থেকে, ওয়াশিংটন থেকে, যখন ওদের ন্যাটো কনফারেন্স চলছে, তখনও ওদের স্পোকসপারসন বলেছে ইন্ডিয়া রিমেইনস আওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিক পার্টনার। এসবে কোনো নড়চড় হয়নি। ওদিকে আপনি যেমন ঠিক বললেন, এক্ষুনি যেমন আমাদের অ্যাস্ট্রোনট যেটা হলো সাংঘাই কোঅপারেশন মিটিংয়ে, সেখানে এস জয়শঙ্কর গিয়েছিলেন। উনি সোজাসুজি যাননি, যেখানে শি জিনপিং নিজে এসেছিলেন, কিন্তু উনিও স্পষ্ট বার্তা ওখানে দিয়ে দিয়েছেন এস জয়শঙ্করের থ্রু দিয়ে, যেটা ইন্ডিয়ার বলার ছিল সেটা বলে দিয়েছে যে আমাদের এখান থেকে ট্রুপস, যেখানে তোমরা গালওয়ানের পর থেকে যেখানে হট স্প্রিং বা প্যাংগংসো ফিঙ্গার 4 to ফিঙ্গার 8-এ তোমরা ঢুকে এসছো, পুরো এখনো তোমরা বেরোনি, পুরো বেরিয়ে যেতে হবেই ফর দ্য লাস্টিং পিস। সব তারপরে তোমরা যেরকম ভাবে পাকিস্তানকে
মানে অ্যাক্টিভ ভাবে সাহায্য করছো তোমাদের অঞ্চল দিয়ে, যে ওরা টেররিজম করেই যাচ্ছে, চালিয়েই যাচ্ছে ছোট ছোট করে, সেগুলোকেও বন্ধ করতে হবে। কাজে কালকেও আপনি যদি দেখেন, এবং গত পরশু যখন ফরেন হাউসে গিয়েছিলেন, তখনও উনি স্পষ্ট বলে দিয়েছেন আমাদের যে ডিমান্ডগুলো। আপনারা জানেন নিশ্চয়ই যে লড়াইটা চলছে ইউক্রেন রাশিয়া, তারা ওদের নিজেদের রিসোর্সেস কে বিফ আপ করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা সোলজারিং, এর জন্য ওরা সোলজার খুঁজে পাচ্ছে না। ইউক্রেন নেটো কান্ট্রিজের থেকে নিচ্ছে, আবার রাশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া থেকে অনেকে গিয়ে ওখানে জড়ো করে ওরা সোলজার বরোইং করে ওদের লড়াইটা করাচ্ছে। আমাদের ইন্ডিয়ান সোলজার চলে গেছে $2,000, যেটা ইন্ডিয়ান রুপিজে অ্যাবাউট অনেক টাকা হয়ে যায়, 1,60,000 মতন ওরা মাইনে দিচ্ছে, তার উপরে বোনাস দিচ্ছে। এইসবের জন্য ওরা জানে দিস ইজ আ গুড কাল্টিভেটিং গ্রাউন্ড ফর দ্য এমপ্লয়মেন্ট। ওরা গিয়ে লড়ছে, আমাদের কিছু সৈন্য মারাও গেছে। উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মোদি, আমাদের যারা এসে গেছে, রাশিয়ান আর্মি জয়েন করেছে, তাদের তাড়াতাড়ি ফেরত দাও, রিপ্যাট্রিয়েট করো, এবং আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে ফিরেও আসবে। এখন ডিপ্লোমেসিতে 1 - 1 হলেই 0 হয়ে যায় না, বা 2+2 হলেই 4 হয়ে যায় না, 2+2 হলে কখনো 5ও হয়, 1 - 1 হলে কখনো -2 হতে হয়। সেই জন্যে অপেক্ষা করতে হয়। বাট ইন্ডিয়ার যে স্টেপগুলো নিচ্ছে ফর দ্য ইন্টারেস্ট অফ ইন্ডিয়া, আমার মনে হয় প্রত্যেকটা স্টেপই কারেক্ট। অ্যান্ড যেমন সবাই বলছে ওনাকে হ্যান্ডশেক করেছে, জড়িয়ে ধরেছে, দ্যাট ইজ আওয়ার কালচার। জেলেনস্কিকেও ওরকম ভাবে জড়িয়ে ধরেছিলেন মোদি কিছুদিন আগে। আমার অনলি পয়েন্ট ইজ, ফ্রম দ্য ডিপ্লোমেসি পয়েন্ট অফ ভিউ, ইফ দিস টু মিটিংস কুড হ্যাভ বিন অফসেটেড এ বিট, কেননা যখন নিউ ইয়র্কে এইসব জিনিস আসছে, তখন দে আর অলসো ভেরি মাচ ইন্টারেস্টেড হোয়াট ইজ হ্যাপনিং, অর রাদার ওদের ভাষায় হোয়াট ইজ কুকিং ইন আপনার ক্রেমলিনে কি হচ্ছে, ওদিকে ভিয়েনায় কি হচ্ছে। একেবারেই উৎপল বাবু, আমরা দেখেছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হোক বা হামাস ইসরায়েলের যুদ্ধ হোক, ভারত কিন্তু সর্বদা একটা নিরপেক্ষ অবস্থানে অনড় থেকেছে। তবে যদি যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় বা যদি এই পরিস্থিতি কন্টিনিউ হতে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি কোনো প্রভাব পড়বে? যদি পড়ে, কোন কোন বিষয়ে প্রভাব ফেলবে? না, মধ্যপ্রাচ্যের তো প্রত্যেকটা লোক তো সাফারিং হচ্ছে, যে জিনিসপত্রের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, দাম বাড়ার থেকেও মুশকিল হচ্ছে তেল আসার অসুবিধে হচ্ছে। আমি অবশ্য খুব মানে ডিপ্লোম্যাটিক্যালি অন্য সোর্সের ব্যবস্থা করে নিয়েছি, অন্য রুটের ব্যবস্থা করে নিয়েছি। 0 ওয়ারে আপনারা আলোচনা করেছেন, আমরা পার্সিয়ান গালফের রুট ব্যবস্থা করে নিয়েছি। তো সেই সবের জন্যে সাধারণ লোকের তো অসুবিধা হবেই। যে কোনো যুদ্ধ হলে, যুদ্ধ ইন অ্যাডিশন টু এভরিথিং, মনে রাখবেন, ইজ আ ভেরি ভেরি এক্সপেন্সিভ অ্যাফেয়ার। আর যদি আপনি একটা জায়গায় বেশি খরচ করেন, তো অন্য জায়গায় লোকের তো পয়সার টান পড়বেই, জিনিসপত্রের দাম বাড়বে, লোকের সাফারিং বাড়বে, সে তো হবেই। সেই জন্য সাধারণ মানুষের জন্য একটা দুঃখজনক ব্যাপার, যেমন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন মানুষ মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে, উনি হাইলাইট করে দিয়েছেন, পুটিনকে বলে দিয়েছেন শিশু মারা যাচ্ছে। এখান থেকেই আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী বললেন যে শিশু যেভাবে প্রাণহানি হচ্ছে সেটা হৃদয় বিদারক। মানুষ মারা যাওয়ার খবর, শিশুর মারা যাওয়ার খবর, এগুলো অনভিপ্রেত, এগুলো আশা করা যায় না। কিন্তু তার পরক্ষণেও মোদি রাশিয়া ছাড়তেও আপনি শুরু করেছিলেন আলোচনা যে রীতিমতো শিশু হাসপাতালে হামলার ঘটনা। তাহলে কোথাও একটা মোদি তো বললেন, কিন্তু তারপরেও হামলা তো হলো। এরপরেও যদি রাশিয়া ইউক্রেনের সহাবস্থান না আসে, যুদ্ধ থেকে শান্তি ফিরে না আসে, তাহলে ভারতের ভূমিকা কি থাকবে? ভারত যেরকম মানে ডিপ্লোম্যাটিক্যালি যেরকম চালিয়ে যাচ্ছে দুদিকেই, সেরকম চলবে। আর আমার মনে হচ্ছে এটা এসকালেট করছে না। এখন একটা এমন জায়গায় এসছে লড়াইটা, একটা স্টেলমেট হয়ে যাচ্ছে। মানে রাশিয়া বুঝে গেছে যে পুরো ইউক্রেন ওরা ক্যাপচার করতে পারবে না, ইউক্রেনও বুঝে গেছে ওদের লড়াইয়ের ময়দানে থাকতে হবে, জেলেনস্কি বুঝে গেছে যে লড়াইয়ের ময়দানে ওদের থাকতে হবে, ওরা মোটামুটি সাহায্য পাবে। এখন ডাইরেক্ট আমেরিকান বা ব্রিটিশার্সরা এসে ওরা লড়বে না, কিন্তু ওদের যে অস্ত্র সম্ভার আছে সেটা ওনারা পাবেন ঠিক মতন করে। তো সেই জন্য একটা স্টেলমেট এসছে এখন
স্পোরাডিক ইনসিডেন্ট সেগুলোকে বলে, যখন আপনি বললেন কিভে একটা কিছু হয়েছে বা ওদের ইস্টে দু একটা শহর আরো হয়তো অ্যাটাক করেছে ইউক্রেন, কিন্তু গত 8 মাসে কয়েকটা পোর্ট আবার ব্ল্যাক সির দিক থেকে উদ্ধারও করে নিয়েছে। এরকম নয়, সেই জন্য একটা স্টেলমেট এসছে যে রাশিয়াও আস্তে আস্তে বুঝছে দে ক্যান নট উইন ইট ডিসাইসিভলি। এই জিনিসটাও এসছে। এই জিনিসটা যখন মাথায় আসে তখন যুদ্ধ স্টেলমেট এসছে, তখনই কনফারেন্স মানে দুজনের মধ্যে। এখন লড়াইটা থামবে কবে? ইন্ডিয়া একে বা রাশিয়াকে বলবে, ইউক্রেনকে ইউএস বলবে, তখন না, যখন জেলেনস্কি আর পুতিন ওদের লোকজনদের মধ্যে, ওদের লাভস রাশিয়ান ফরেন মিনিস্টারের সঙ্গে এদের হবে কথাবার্তা আরম্ভ হবে, তখনই সেরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য ভারত অনেক চেষ্টা করছে। অন্য দেশও আশা করি করবে, করে ভারত একেবারে এখান থেকেই পরবর্তী ভারতের পদক্ষেপ কি হয়, বা সত্যি পুতিন যুদ্ধের দিকে যায় নাকি ভারতের যে বুদ্ধের সায় রয়েছে তাতেই সায় দেয়, সেটা অনেকটাই প্রশ্নচিহ্ন রইল।